আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে জুবাইদা সামিহা খাতুন, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ থেকে বলছি। কেমন আছো তোমরা? আমাদের কলেজ খোলার কথা আমরা জানি যে খুব একটা ক্রান্তি লগ্ন যাচ্ছে আমাদের, নতুন করে আবার করোনা দেখা দিয়েছে। এমত অবস্থায় কী হবে বলা যাচ্ছে না। তারপরেও আমাদের পরীক্ষার একটা কথা হচ্ছে, ইনশাল্লাহ হয়তো আমাদের পরীক্ষা হয়ে যাবে। তোমরা জানতে পেরেছো যে তোমাদের দ্বাদশ শ্রেণীর মেয়েদের 100-200 মার্কসে পরীক্ষা হবে। ফেসবুকে তোমরা এই নোটিশটা পেয়ে গিয়েছো। তোমাদেরকে আগামী মাসের 11 তারিখ এবং 12 তারিখে তোমাদেরকে খাতাগুলো এবং প্রশ্ন নেওয়ার জন্য বলা হয়েছে। যাই হোক, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে, আমরা সেই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রশ্ন করব এবং তারই উত্তর আমরা চাইব। এ পর্যন্ত তোমাদেরকে যতগুলো অধ্যায় পড়িয়েছি তার মধ্যে সংক্ষিপ্ত যে অধ্যায়গুলো, সিলেবাসের অধ্যায়গুলো বলা আছে, তার মধ্যে প্রথম অধ্যায় আছে প্রথম অধ্যায় না, তোমাদের প্রথম পত্রে তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করেছে। তৃতীয় অধ্যায় হচ্ছে গৃহ সম্পদ ব্যবস্থাপনা। পঞ্চম অধ্যায় দেয়া হয়েছে যেখানে লেখা আছে সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ। তারপরে আছে অষ্টম অধ্যায় যেখানে আসবাবপত্র বিন্যাস, নির্বাচন এবং গৃহসজ্জা। তারপরে আছে একাদশ অধ্যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র। দ্বাদশ অধ্যায় ফ্যাশন, স্টাইল ও ডিজাইন। ত্রয়োদশ অধ্যায় বস্ত্রের রং ও ছাপা এবং চতুর্দশ অধ্যায় পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান। তাহলে আমরা মোট কয়টা পেয়েছি অধ্যায়? প্রথম পত্রে ক বিভাগে পেয়েছি আমরা 3টা এবং খ বিভাগে পেয়েছি 4টা। এই 7টা বিভাগ থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। এখন প্রশ্ন কিভাবে হবে এই মুহূর্তে আমরা না জানলেও বোর্ডের প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে। ইতিমধ্যে আমি তোমাদেরকে যে কয়টা অধ্যায় দেওয়া আছে তার মধ্যে যে 3টা অধ্যায় ক বিভাগে, সেই প্রশ্ন কিছু জ্ঞানমূলক এবং অনুধাবন তোমাদের আলাপ করা হয়েছে। আজকে আমি তোমাদের একাদশ অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সৃজনশীল প্রশ্নের ক এবং খ যতগুলো প্রশ্ন পড়িয়েছি এবং এখনো যা পড়াবো তার মধ্যে তোমাদের কমন পড়ার কথা। তারপরেও বইটাকে তো একটু ভালো করে পড়তে হবে, যেহেতু সিলেবাস কমে গেছে। তোমাদের নৈবিত্তিক এবং সৃজনশীল প্রশ্ন হয়তো সহজ প্রশ্ন হবারই কথা, তারপরেও একটু ভালো করে পড়ে নিতে হবে। যাই হোক, আমরা এবার প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, প্রথম প্রশ্নটা হচ্ছে বেনারসি শাড়ির অপর নাম কি? আমরা জানি বেনারসি শাড়ির অপর নাম হচ্ছে কাতান, বা কাতান শাড়ির অপর নাম কি? কাতান শাড়ির অপর নাম হচ্ছে বেনারসি। এরপরের প্রশ্ন হচ্ছে খাসিয়া মেয়েদের ব্যবহৃত পোশাকের নাম লেখো। খাসিয়া মেয়েদের ব্যবহৃত পোশাকের নাম হচ্ছে কাজিনপিং এবং জোয়েনসেন। এই দুটো নাম আমাদের একটু মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন, রাখাইন শব্দের অর্থ কি? রাখাইন শব্দের অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। এবং এই পৃষ্ঠার শেষ প্রশ্ন হচ্ছে খাসিয়া কারা?
খাসিয়া হচ্ছে পার্বত্য অঞ্চলের আদিম সমাজভুক্ত লোকেরা খাসিয়া নামে পরিচিত। পার্বত্য অঞ্চলের আদিম সমাজভুক্ত লোক যারা আছে তারাই হচ্ছে খাসিয়া নামে পরিচিত। এবারের প্রশ্ন হচ্ছে খদ্দর কোন দেশীয় শব্দ? খদ্দর কিন্তু শব্দটি গুজরাটি শব্দ। আমরা খদ্দর শব্দটা শুনতে পাই যখন স্বাধীনতার একটা আন্দোলন হয়, তখন গান্ধীজির মুখে আমরা প্রথম খদ্দর কাপড়ের ব্যবহার সম্পর্কে অবগত হই। এই তখন অভিন্ন ভারতে এই গুজরাটি শব্দ খদ্দরের নামকরণে চলে আসে। তারপরের প্রশ্ন হচ্ছে জামদানি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? জামদানি শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে। খুব ছোট প্রশ্ন, উত্তর 1 নাম্বারের। শুধুমাত্র যদি তোমরা ফরাসি শব্দ বা গুজরাটি শব্দ লেখো তাহলে অ্যান্সারটা পুরো হয় না। সেক্ষেত্রে যদি শিক্ষক মনে করেন তাহলে দেন, আবার অনেক সময় দেন না। তাই 1 নম্বরের প্রশ্নের লাইনটা পুরোই লিখতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব জামদানি শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে। তারপরের প্রশ্ন হচ্ছে বেনারসি শাড়ির উৎপত্তি হয় কোথায়? বেনারসি শাড়ির উৎপত্তি হয় ভারতের উত্তর প্রদেশের বেনারসে। বেনারসির সঙ্গে বেনারস এলাকার নামটা রয়েছে, তাই আমরা বলতে পারি যে ভারতের উত্তরপ্রদেশের বেনারসে বেনারসি শাড়ির উৎপত্তি হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোন কাপড়টি পৃথিবী বিখ্যাত ছিল? আমরা জানি যে বাংলাদেশে মুসলিম ছিল পৃথিবী বিখ্যাত। মুসলিম শাড়ি একটা আংটির ভিতরে ভরে ফেলা যেত, যদিও এখন আবার আমাদের সেই মুসলিম শাড়িটা তৈরি হচ্ছে, তবে খুবই এক্সপেন্সিভ। যাই হোক, বাংলাদেশে সবচেয়ে বিখ্যাত যে পৃথিবী বিখ্যাত যে কাপড় সেটা ছিল মুসলিম। এবারের প্রশ্ন হচ্ছে দেশের বাইরে মণিপুরি তাঁত কাপড়ের সবচেয়ে বেশি চাহিদা কোথায়? দেশের বাইরে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই দুটো দেশে মণিপুরি তাঁত কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। আমরা জানি যুক্তরাজ্য, যেটাকে আমরা লন্ডন বলি, সেই দেশে সবচেয়ে বেশি সিলেটের লোক থাকে, তাই না? এবং সিলেটে কিন্তু সবচেয়ে বেশি মণিপুরি বসবাস করে, তাই ওই দেশটাতে সবচেয়ে বেশি এই মণিপুরি তাঁতের কাপড় চলে। এরপরে প্রশ্নে আসি। এরপরে প্রশ্ন হচ্ছে চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে পিনন খাদি। পিনন খাদি। এরপরে প্রশ্ন মণিপুরি নকশার অপর নাম কি? মণিপুরি নকশার অপর নাম কি? মণিপুরি নকশার অপর নাম মৈরাংফি। মণিপুরি নকশার অপর নাম মৈরাংফি। এরপরের প্রশ্ন রাখাইন পুরুষেরা কি পরে? রাখাইন পুরুষেরা লুঙ্গি ও ফতুয়া পরে। রাখাইন পুরুষরা কি পরে? লুঙ্গি এবং ফতুয়া। এবারের প্রশ্ন হচ্ছে রাখাইনরা কিসের উপর ঘর তৈরি করে? রাখাইনরা কিসের উপর ঘর তৈরি করে? রাখাইনরা মাচার উপর ঘর তৈরি করে। রাখাইনরা মাচার উপর ঘর
তৈরি করে। কত বছর পূর্বে চীন দেশে রেশম সুতা আবিষ্কৃত হয়? কত বছর পূর্বে চীন দেশে রেশম সুতা আবিষ্কৃত হয়? 2000 বছর পূর্বে চীন দেশে সর্বপ্রথম রেশম সুতা আবিষ্কৃত হয়। 2000 বছর পূর্বে চীন দেশে সর্বপ্রথম রেশম সুতা আবিষ্কৃত হয়। খাসিয়ারা কোন দেশের অধিবাসী? খাসিয়ারা কোন দেশের অধিবাসী? খাসিয়ারা ব্রক্ষা দেশের অধিবাসী। ব্রক্ষা দেশের অধিবাসী খাসিয়ারা। এর পরের প্রশ্ন হচ্ছে, খদ্দর কাপড়ের জনপ্রিয়তার কারণ কি? খদ্দর কাপড়ের জনপ্রিয়তার কারণ হলো স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের কারণেই আমাদের কি হয়েছিল, এই খদ্দর কাপড় সবচেয়ে বেশি সবার কাছে সমাদৃত ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, মণিপুরীদের ভাষা কি? মণিপুরীদের ভাষা হলো বিষ্ণুপ্রিয়া এবং মৈতৈ। বিষ্ণুপ্রিয়া এবং মৈতৈ। এর পরের প্রশ্ন হচ্ছে, জামদানি বস্ত্রের মান ও গুণাগুণ কিসের উপর নির্ভর করে? জামদানি বস্ত্রের মান ও গুণাগুণ কিসের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে, সুতার সূক্ষ্মতার উপর জামদানি বস্ত্রের মান ও গুণাগুণ নির্ভর করে। সুতার সূক্ষ্মতার উপর জামদানি বস্ত্রের মান ও গুণাগুণ নির্ভর করে। তারপরের প্রশ্ন হচ্ছে, তন্তুর রানী বলা হয় কাকে? সিল্ককে তন্তুর রানী বলা হয়। সিল্ককে তন্তুর রানী বলা হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, মণিপুরী তাঁতিরা কোন তাঁত দ্বারা কাপড় বুনে থাকে? মণিপুরী তাঁতেরা কোন তাঁত দ্বারা কাপড় বুনে থাকে? বাঁশ ও কাঠের তৈরি জঙ্গম ও খাংতাক দ্বারা মণিপুরী তাঁতিরা কাপড় বুনে থাকে। তার দুটোর নাম কি? একটা হচ্ছে জঙ্গম আর একটা হচ্ছে খাংতাক। এই দুটো তার দ্বারা মণিপুরীরা কাপড় বুনে থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে, বেইন কাকে বলে? বেইন কাকে বলে? মণিপুরী বস্ত্র তৈরিতে যে প্রকার তাঁত ব্যবহার করা হয় তাকে বেইন বলে। মণিপুরীরা যেই তাঁতের মাধ্যমে কাপড় তৈরি করে সেই তাঁতকে বলা হয় বেইন। এবারের প্রশ্ন, কোন সম্প্রদায়ের তাঁতিরা টাঙ্গাইলের আদি তাঁতি? বসাক সম্প্রদায়ের তাঁতিরা টাঙ্গাইলের আদি তাঁতি। বসাক সম্প্রদায়ের যে তাঁতের কাপড় তা এখনো খুব পপুলার। এর পরের প্রশ্ন হচ্ছে, খবং কি? খবং হচ্ছে মাথার কাপড়। মাথার কাপড়কে খবং বলা হয়। রাখাইনদের গলায় অলংকারের নাম কি? রাখাইনদের গলার অলংকারের নাম রূপার টাকার টঙ্কার।
রূপার টাকা দিয়ে রাখাইন সম্প্রদায়ের মেয়েরা অলংকার পরে থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে সাঁওতালরা কোথাকার অধিবাসী? সাঁওতালরা ভাতের সাঁওতাল পরগনার অধিবাসী। আসলে ভারতের হবে এটা। সাঁওতালরা ভারতের সাঁওতাল যে পরগনার অধিবাসী। এর পরের প্রশ্ন হচ্ছে রাখাইনরা কোন জনগোষ্ঠীর লোক? রাখাইনরা হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। খদ্দরের মান কিভাবে বৃদ্ধি করা যায়? আমরা এখন অনুধাবন নিয়ে আলোচনা করব। খদ্দরের মান কিভাবে বৃদ্ধি করা যায়? খদ্দরের মান বৃদ্ধি করতে হলে কি কি করা উচিত? খদ্দর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প এবং লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। খদ্দরের মান উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথমত, এটিকে কারুশিল্প হিসাবে গ্রহণ করে ঘরে ঘরে এর ব্যাপক ব্যবহার চালু করতে হবে। দ্বিতীয়ত, খদ্দরের কারিগরদের শিল্পী হিসেবে মর্যাদা দিতে হবে। এবং তৃতীয়ত, ন্যায্য মূল্যে সুতা সরবরাহ করতে হবে। তাঁতিরা যাতে উপযুক্ত পারিশ্রমিক পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে খদ্দর কাপড় আমাদের প্রথমে কি করতে হবে? এটা যে একটা শিল্প, কারুশিল্প, সেই হিসাবে তাকে গ্রহণ করতে হবে এবং সেই গ্রহণ করার ফলে যাতে সবার ঘরে ঘরে ব্যবহার হয় সেটা দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে খদ্দরের কারিগরদের শিল্পী হিসাবে মর্যাদা দিতে হবে। আর ন্যায্য মূল্যে সুতা দিয়ে তাদেরকে কাপড় বোনার সুযোগ করে দিতে হবে এবং তাঁতিদের যে পারিশ্রমিক, সেই ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে মণিপুরী মেয়েদের পোশাকের দুটি অংশ থাকে, বুঝিয়ে দেব। মণিপুরী মেয়েদের পোশাকে দুটো অংশ থাকে, তা বুঝিয়ে দেব। মণিপুরী মেয়েদের পোশাক পরিচ্ছদ অতি সাধারণ। মণিপুরীরা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি তাতে কাপড় তৈরি করে। মণিপুরী মেয়েরা যে পোশাক পরে তাতে দুটি অংশ থাকে, একটি হচ্ছে ব্লাউজ আর অন্যটি লুঙ্গি। মেয়েরা বুক আবৃত করে লুঙ্গি পরে আর সাথে ব্লাউজ পরে। একে নাগ পোশাকও বলে। সুতরাং বলা যায় মণিপুরীদের পোশাকে দুটি অংশ থাকে। মণিপুরীদের এই মেয়েদের কাপড়টাকে নাগ পোশাকও বলা হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে বেনারসি শাড়ির পরিবর্তিত রূপ কাতান, বুঝিয়ে দেব। আমরা ইতিপূর্বে কিন্তু বলেছি বেনারসি শাড়ির অপর নাম হচ্ছে কাতান। এই কেন কাতান সেটা বলতে হবে। কাতান শাড়ি বয়নে গর্ত তাঁত ব্যবহার করা হয়। আমরা যারা এই মিরপুরে আছি তারা আশেপাশে যদি তাঁত দেখে থাকি তাহলে আমরা দেখব যে যে কাতান শাড়িগুলো বোনা হচ্ছে সেগুলো গর্ত তাঁতে বোনা হয়। তার মানে মাটির ভিতরে গর্ত করে তার ভিতরে তাঁতের একটা অংশ আছে।
তাতে শাড়ির নকশা তোলার কাজে জ্যাকার্ড ব্যবহার করা হয়। টানা এবং বোনাতে রেশমি সুতা এবং বুটির জন্য জরি ব্যবহৃত হয়। কোনো রেশম সুতার নাম কাতান বেনারসি শাড়িতে পাকানো সুতা ব্যবহার হয়। রেশমি সুতার নাম হচ্ছে কাতান, আর বেনারসি শাড়িতে পাকানো সুতা ব্যবহার করা হয় বলে অপর নাম হচ্ছে কাতান শাড়ি। এরপরে প্রশ্ন হচ্ছে, মণিপুরী পোশাক বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক ব্যাখ্যা করো। মণিপুরীর পোশাক বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক। মণিপুরী সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটা সমৃদ্ধ এক জাতি এই মণিপুরীরা। এই মণিপুরীদের পোশাক আমাদের দেশের সাধারণ মানুষের পোশাকের থেকে একটু ভিন্ন। তাদের পোশাক তারা নিজেদের বাড়িতে তাঁতে তৈরি করে। মেয়েরা বুক আবৃত করে লুঙ্গি পরে থাকে। এই পোশাককে তারা নাগ পোশাক বলে। তবে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে মেয়েরা লেফানেক নামক কারুকাজ করা পোশাক পরে। লইফানেক নামক এক ধরনের কারুকাজ করা পোশাক পরে থাকে। এছাড়া তারা ব্লাউজ ও ইন্নাফি নামের এক ধরনের ওড়না পরে। তাদের এই পোশাক বৈচিত্র্যময়। সাধারণত পোশাক থেকে ভিন্ন হওয়ায় এগুলো আমাদের দেশের ঐতিহ্যের প্রতীক। তাঁত কখন জনপ্রিয় হয়ে ওঠে? এবারে প্রশ্ন হচ্ছে, তাঁত কখন জনপ্রিয় হয়ে ওঠে? বর্তমানে হস্তচালিত শিল্পের মধ্যে তাঁত শিল্প সবচেয়ে প্রাচীন। ব্রিটিশ শাসকের নির্মম অত্যাচার, মিলের কাপড়ের সহজলভ্যতা, সুতা ও রঙের অভাব ইত্যাদি প্রতিকূলতার মধ্যেও এদেশে তাঁত শিল্প ধীরে ধীরে বিকাশ লাভ করেছে। 1906 সালে স্বদেশী আন্দোলনের ফলে অন্যান্য জিনিসের সাথে বিদেশি বস্ত্র বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় তাঁত বস্ত্রের উপর জোর দেওয়া হয়। ফলে তাঁত বস্ত্র ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে, সাঁওতাল উপজাতিদের দৈহিক বৈশিষ্ট্য লেখো। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, দিনাজপুরের জেলায় অধিকাংশ সাঁওতাল বাস করে। সাঁওতালদের উচ্চতা মাঝারি ধরনের। এদের গায়ের রং গাঢ় বাদামি ও কালো। এদের মাথার আকৃতি গোল, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু, চোখ ছোট, চুল কালো ও কোঁকড়ানো। আকৃতিগত দিক থেকে তাদের সাথে মলয়ী বা চীনদের এক ধরনের সাদৃশ্য নেই। এবারের প্রশ্ন, রাজশাহী সিল্ক বস্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। রাজশাহী সিল্ক খুব প্রচলিত একটা সিল্ক। সৌন্দর্য ও আভিজাত্যের জন্য সিল্ককে তন্তুর রানী বলা হয়।
সিল্কের তন্তু তৈরি শাড়ি বেশ দামিও হয়। রেশম পোকা থেকে তৈরি হয় সিল্কের শাড়ি। প্রক্রিয়াজাত করা রেশম তন্তু দিয়ে শ্রমিকরা বিভিন্ন ডিজাইন মাফিক সুতা বসিয়ে তৈরি করেন রং বেরঙের সিল্ক বস্ত্রের পোশাক। রাজশাহী সিল্কের পোশাক আমরা দেখতে পাই এবং এটা অত্যন্ত জনপ্রিয় একটা শাড়ি। এবারে প্রশ্ন, বাংলাদেশের কোথায় কোথায় ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে? বাংলাদেশের কোথায় কোথায় ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে? ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা ঐতিহ্য, কৃষ্টি, পোশাক, সংস্কৃতি ও ভাষার দিক থেকে স্বতন্ত্র। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর, রংপুর এইসব জেলাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক বাস করে। এবারে প্রশ্ন, টাঙ্গাইল শাড়ির নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত বুঝিয়ে দেব। টাঙ্গাইল শাড়ি আমরা জানি তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি? টাঙ্গাইলের অন্যতম ঐতিহ্য হচ্ছে তাঁত শিল্প। টাঙ্গাইল শাড়ির বুননে প্রথমে নকশা করে তা রাফ কাগজে এঁকে ট্রেসিং বের করতে হয়। শাড়ির মাপ ও রং অনুযায়ী লাইন সাজিয়ে সুতা জড়িয়ে নিখুঁতভাবে মোটা ও চিকন উভয় পাড়ের শাড়ি বোনা হয়। ফলে এক একটা শাড়ি নিজস্ব বৈশিষ্ট্যে স্বতন্ত্র হয়ে ওঠে। আমরা টাঙ্গাইল শাড়ির কিছু পাড় দেখতে পাই, যে পাড়গুলো সম্পূর্ণ আলাদা। মাঝে মাঝে বুটিও দেখা যায়, আবার কোনো কোনো সময় জল ছাপের মতন বুননও টাঙ্গাইল শাড়িতে দেখতে পাওয়া যায়। টাঙ্গাইল শাড়ি নিজস্ব বৈশিষ্ট্যের মাধ্যমেই সে আলাদা এক শাড়ি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে, মণিপুরি শাড়ির বৈশিষ্ট্য লেখো। আমরা জানি মণিপুরে একটা ঐতিহ্যবাহী পোশাক, এটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা পোশাক, কিন্তু এই শাড়িটা খুবই প্রচলিত একটা শাড়ি। মণিপুরতে তৈরি শাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো গাঢ় বা হালকা রঙেরই যেটাই হোক না কেন, যে কোনো পাড় রং হবে তার গাঢ়। শাড়িটা যে রঙেরই হোক, কিন্তু পাড়টা খুব আকর্ষণীয় পারে তারা। সাধারণত মণিপুরি শাড়ির পাড়ের নকশাটি হয়ে থাকে ত্রিভুজ আকৃতির, আর শাড়ির ভেতরে থাকে হালকা সুতার বোনা লতা পাতা। এই নকশাটি তাদের শাড়ির বিশেষ বৈশিষ্ট্য। তোমরা খেয়াল করবে মণিপুরি শাড়িতে চ্যাম্পেলের মতন কোনা কোনা করে উঠে এক ধরনের পাড়ের উপরে বোনা হয়ে থাকে। আর এছাড়া কি হয়, শাড়ির ভিতরে কিছু লতা পাতা খানিকটা জ্যামিতিক আকৃতি হয়ে থাকে। এদের বৈশিষ্ট্যটা এদের নিজস্ব বোনার মধ্যেই দেখা যায়। এবারে প্রশ্ন, খাসিয়া মহিলাদের অলংকার সম্পর্কে লেখো। খাসিয়া মহিলারা সোনা ও রূপার অলংকার পরেন। খাসিয়া মহিলারা হার, বিছা, বালা,
চুড়ি, নূপুর প্রভৃতি ব্যবহার করে। বিভিন্ন সামাজিক উৎসবে তারা অলংকার পরে নৃত্য পরিবেশন করতে পছন্দ করে। খাসিয়া মহিলাদের যে অলংকার তা খুবই দৃষ্টিনন্দন এবং খুবই আকর্ষণীয় ডিজাইনের হয়ে থাকে, তবে প্রচলিত ডিজাইন না, ওদের ডিজাইনগুলো একটু আলাদা হয়ে থাকে। এবারের প্রশ্ন, জামদানি শাড়ির পাড়ের নকশা সম্পর্কে লেখো। জামদানি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বস্ত্র, আমরা জানি। এই শাড়ির নকশাতে পাড়ের নামেও ভিন্ন হয়। এই জামদানি শাড়ির পাড়ের রঙের নাম ভিন্ন হয়, যেমন ইঞ্চি পাড়, কলকা, জুইতল, দুবলা, করলা, কাঠি, শিক, সুচ, কাঁচি, শাল, শামুক, চাঁদ, মোরালি এবং টাঙ্গাইলা গাছ ইত্যাদি বিভিন্ন রকম এই জামদানিতে কাজ দেখা যায়। এবারের প্রশ্নে আসি। এবারের প্রশ্ন হচ্ছে, মুসলিম সিল্ক বিলুপ্তির কারণ কি? মুসলিম সিল্ক এক সময়কার বিখ্যাত কাপড় কেন হারিয়ে গেল? মুসলিম সিল্ক সংকুচিত ও পরে বিলুপ্ত হওয়ার পেছনে কিছু কারণ ছিল, যার মধ্যে প্রধান কারণ হচ্ছে ইংল্যান্ডের সিল্ক বিপ্লব। সিল্ক বিপ্লবের ফলে বস্ত্রশিল্পে বস্ত্রের আগমন ঘটে এবং কম মূল্যে ছাপার কাপড় তৈরি শুরু হয়। তাছাড়া দেশি সুতার চেয়ে তখন বিলেতি সুতার দাম কম ছিল। ধীরে ধীরে মসলিন শিল্প কালের গহ্বরে হারিয়ে যায়। আমরা সাধারণত একটু দেখতে সুন্দর, টেকসই এবং যদি সেই কাপড়টা একটু কম দামে পাওয়া যায়, আমরা সেদিকে আকৃষ্ট হই। মসলিন শাড়িটা তৈরি করতে যে সুতার দরকার, যে তুলার দরকার, সেটা অত্যন্ত এক্সপেন্সিভ ছিল। তুলনামূলকভাবে ইংল্যান্ডের যে সিল্কগুলো আমরা প্রিন্টের কাপড় তখন পাওয়া যেত, সেগুলো স্বাভাবিকভাবেই তখন সেই সস্তায় অনেক দিন থেকে, রং নষ্ট হয় না এবং দামে কম, ওই কাপড়গুলোর প্রতি মানুষ আকৃষ্ট হয়ে পড়ে এবং তারই ফলে আমাদের এই মসলিনটা হারিয়ে যায়। এর পরের প্রশ্ন হচ্ছে, বেনারসি শাড়ির ঐতিহ্য অতি প্রাচীন, বুঝিয়ে দেন। বেনারসি শাড়ি উপমহাদেশের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। 400 বছর পুরনো এই শাড়ির ঐতিহ্য। বেনারসি শাড়ির উৎপত্তি হয় ভারতের উত্তরপ্রদেশের অন্যতম প্রাচীন নগরী বেনারসে। ঐতিহ্যবাহী এই শাড়ির উৎপাদন প্রক্রিয়া শুরু হয় ভারতে এবং তা প্রসারও ঘটে সেখানে। 1947 সালে দেশ ভাগের পর কিছু বেনারসি তাঁতি সম্প্রদায় এদেশে এলে ঢাকার মোহাম্মদপুর এলাকার বসতি গড়ে তোলে। সেখান থেকেই এদেশে কাতান শাড়ির উৎপাদন প্রক্রিয়া শুরু হয় এবং বেনারসি শাড়ির পরিবর্তিত নাম কাতান হয়। তাহলে আমাদের বেনারসি শাড়ি, যদিও ভারতের বেনারসি প্রথম উৎপত্তি হয়, কিন্তু যখন 47 সালে দেশ ভাগ হয় তখন কিছু পরিবার, অবশ্যই মুসলিম পরিবার, তারা এদেশে চলে আসেন এবং মোহাম্মদপুরে তারা থাকতে শুরু করে এবং সেখান থেকে এই বেনারসি বা কাতান শাড়ি
শুরু হয়ে যায়। এবারে প্রশ্ন হচ্ছে মণিপুরি ও টাঙ্গাইল তাঁতের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। মণিপুরি একটা ট্রেডিশনাল, টাঙ্গাইলও তাই। টাঙ্গাইল তাঁত বসাক পরিবারের, মণিপুরিরা তাদের নিজস্ব তাঁতে করে। এই দুটো শাড়ির মধ্যে কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা এবার একটু আলোচনা করি। মণিপুরি ও টাঙ্গাইল তাঁতের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। কেমন? টাঙ্গাইল শাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো বুনন শৈলী, রং বিন্যাস, ডিজাইন এবং সর্বোপরি শিল্পীর নিজস্ব দক্ষতা। টাঙ্গাইল শাড়িতে পাড়ের নকশার সাথে সঙ্গতি রেখে রঙিন সুতার সাহায্যে জমিনের নকশা করা হয়। মণিপুরীরা নিজেরাই স্বগৃহে বাঁশের তাঁতে কাপড় তৈরি করে। তারা অতি সাধারণ পোশাক তৈরি করে। তারা নিজেদের ইচ্ছা মতো ফুল, পাতা, জীবজন্তুর আকৃতি, প্রাকৃতিক পরিবেশ প্রভৃতি নকশা কিন্তু তৈরি করে থাকে। কোনো কোনো বস্ত্রে তারা জ্যামিতিক নকশাও করে। এখানে মণিপুরীদের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব কিছু, ওদিকে টাঙ্গাইলি হচ্ছে তাদের বুনন শৈলী, তাদের রঙের বিন্যাস, অনেক কিছু কিন্তু তারা সামঞ্জস্যের সাথে করে থাকে। এবারে প্রশ্ন, জামদানি মোটিভ বলতে কি বুঝো? জামদানি মোটিভ বলতে কি বুঝো? বিভিন্ন জ্যামিতিক বৈশিষ্ট্যের বয়ন শিল্পের ধারাবাহিকতা রক্ষায় জনপ্রিয় হয়ে উঠেছিল জামদানি মোটিভ। জামদানি মোটিভে খুব সহজেই কাপড়ের ভেতর ছায়ার মধ্যে তৈরি করা যায় নকশা ও প্রতিবিম্ব। মোটিভগুলো জ্যামিতিক আইন অনুসরণ করলেও তা শুধুমাত্র রেখা, চারকোনা কিংবা ত্রিভুজ নয়, বরং তা দিয়ে ফুল, লতাপাতা শুরু করে নানা রকম ডিজাইন বিন্যাস করা হয়। জামদানি শাড়িগুলো যদি দেখো তাহলে দেখবে স্বাভাবিক আমরা ফুল পাতার যে ঢেউ দেখতে পাই, এটা সেরকম না। একটু কোনা করে করে ফুলগুলো যেন উঠছে, পাতাগুলো একটু কোনা কোনা করেই ডিজাইনের মতন করে উঠে যাচ্ছে, জ্যামিতিকের যে রেখা সেগুলোকে মেনটেন করে। এর পরের প্রশ্ন হচ্ছে, জনপ্রিয় মণিপুরি ডিজাইনগুলো কি? মণিপুরি ডিজাইনগুলো হচ্ছে, এই জনপ্রিয় মণিপুরি ডিজাইনগুলো হচ্ছে ঝাউ গাছ, শেফালি ফুল, মন্দিরের নকশা। এই নকশা ময়ূরাং ফি নামে পরিচিত। রাজকুমারী ময়ূরাং থাইবি এর নাম অনুসারে এই নামকরণ করা হয়। এই যে তাদের ভিতরে মন্দিরের নকশাটাই কিন্তু তিন কোনা করে এক ধরনের টেম্পল তৈরি হয়ে থাকে এই মণিপুরি শাড়িতে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজশাহী সিল্কের বর্তমান চাহিদা কি? আমরা জানি রাজশাহী সিল্ক খুবই পছন্দের হয়ে থাকে মেয়েদের কাছে, কারণ এই শাড়িটা শীতে এবং গরমে দুই সময়ই পরা যায় এবং খুব হালকা হয়ে থাকে শাড়িটা, ভার মনে হয় না। মেশিনে বোনা সস্তা কাপড়ের ভিড়ে এখনো শক্তভাবে টিকে আছে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক। সুতার দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সিল্কের দাম। রাজশাহীর রেশম গুটি রেশমি শাড়ির মানই হচ্ছে সবচেয়ে ভালো। শত সংকটেও এখনো টিকে আছে রাজশাহীর প্রথম সারির সিল্ক প্রতিষ্ঠানগুলো। আমরা অনেকগুলো সিল্ক প্রতিষ্ঠান দেখতে পাই, তার মধ্যে
প্রথম যে সিল্ক প্রতিষ্ঠানটার নাম করে সেটার নাম হচ্ছে দোয়েল, সেটার অবস্থান রাজশাহীতে। পরবর্তীতে ঢাকা শহরে তার শাখা উদ্বোধন হলেও এখনো দোয়েলের শাড়ি সবচেয়ে জনপ্রিয়। এবারে প্রশ্ন হচ্ছে খাসিয়াদের পাগড়ির ব্যবহার সম্পর্কে লেখো। খাসিয়ারা কিন্তু আমাদের নৃগোষ্ঠীর একটা অংশ। তাদের মাথায় যে পাগড়ি ব্যবহার করা হয় তার মধ্যে যে বিশেষ তারতম্য আছে সেগুলো কি? তরুণ বয়সের সাধারণত সুতি কাপড়ের তৈরি, মাঝবয়সীরা পরে এন্ডি, মুগা আর সুতি কাপড়ের মেশানো বিশেষভাবে তৈরি পাগড়ি। আর অভিজাত শ্রেণী যে পাগড়ি ব্যবহার করে সেগুলো রেশম কাপড়ের হয়ে থাকে। তাহলে 3 ধরনের পাগড়ি আমরা দেখতে পাই। যে তরুণ বয়সের যারা, তারা সাধারণত সুতি কাপড়ের পরে, আর যারা মাঝ বয়সী তারা এন্ডি, মুগা, সুতি কাপড় মেশানো এক ধরনের বিশেষ তৈরি কাপড়ের পাগড়ি পরে। আর যারা অভিজাত শ্রেণীর তারা পাগড়ি পরে রেশম কাপড়ে। এর পরের প্রশ্ন হচ্ছে চাকমাদের ব্যবহৃত খাদি পোশাকের ব্যাখ্যা দাও। চাকমাদের ব্যবহৃত খাদি পোশাকের ব্যাখ্যা দাও। চাকমারা বক্ষে যে কাপড় বাঁধে তাকে খাদি বলে। খাদি নানা রঙের হয়ে থাকে। শালের মতো দেখতে সম্পূর্ণ ফুলে বোনা খাদিকে ফুল খাদি বলা হয়। বর্তমানে মহিলারা লাল ও কালো ছাড়াও বিভিন্ন রঙের পিনন খাদি ব্যবহার করে। আমরা জানি আগের খাসিয়ারা শুধুমাত্র লাল এবং কালো এই দুটো তারা পরত, এই দুটো রঙেরই কেবল খাদি পরত। কিন্তু বর্তমানে তারা বিভিন্ন রং ব্যবহার করে থাকে এবং বিভিন্ন রং ব্যবহার করে তারা খাদি বা পিনন খাদি ব্যবহার করে। আজকে আমরা এই অধ্যায়ে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমরা এই অধ্যায় থেকে অনেকগুলো জিনিস শিখতে পেরেছি। কি কি শিখতে পেরেছি? আমরা বিভিন্ন যে পোশাকগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং এই অধ্যায়টা কিন্তু তোমাদের খ বিভাগের প্রথম অধ্যায়, ঠিক আছে? এই খ বিভাগের প্রথম অধ্যায়ে তোমাদেরকে আমি যেই বইটা ফলো করাই গার্হস্থ্য বিজ্ঞানে, সেই বইটার এই চ্যাপ্টারের শেষের দিকে তোমরা দেখতে পাবে যে এই অধ্যায়ের প্রধান শব্দভিত্তিক সার সংক্ষেপ আছে। এখানে অনেকগুলো সার সংক্ষেপ দেওয়া আছে। এই সার সংক্ষেপটা তোমরা একটু পড়ে নেবে, কারণ হচ্ছে এখান থেকে খুব ছোট ছোট প্রশ্ন দেওয়া হয় আর ভাইবা বোর্ডে তো ধরেই থাকে। এই ছোট ছোট প্রশ্নগুলো যদি আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে চাই তাহলে এখানে আমরা দেখব জামদানি সম্পর্কে লিখেছে, মণিপুরি তাঁত কি, টাঙ্গাইল তাঁত কি, রাজশাহী সিল্ক কি, বেনারসি কি, খদ্দর কি, মণিপুরি পোশাক কি, খাসিয়া পোশাক কি, চাকমা পোশাক কি, রাখাইন পোশাক কি এবং সাঁওতাল পোশাক কি। এই একটা যে সার সংক্ষেপ আছে, এই সার সংক্ষেপটা যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে ছোট ছোট যে নৈবিত্তিক আছে বা 1 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের আংশিক তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে।
এবং এই বইতেও কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু সতর্কভাবে ব্যবহার করবে, পড়লে আমি আশা করি যে তোমাদের কোনো রকম সমস্যা হবার কথা না। তো যাই হোক, আজকে তোমাদেরকে অনেকক্ষণ ধরেই পড়াচ্ছি, তবে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে যা বললাম যদি তোমরা সেটাকে ঠিক মতন পড়ো, আমি আশা করি এই চ্যাপ্টারে সব ধরনের প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তবে আমি এখানে বোধহয় আর 2 বা 3টে অধ্যায় আছে, আমি পরপর এগুলোকে নিয়ে তোমাদের এই প্রথম অধ্যায়টা শেষ করে দিব, এবং দ্বিতীয় অধ্যায়ে কিছু অধ্যায় আছে যেগুলো আমি দু একজনের কাছে জানতে পেরেছি যে ওইটা আরেকবার রিপিট করলে ভালো হয়। আমি চেষ্টা করব ওই জিনিসটা আবার তোমাদের রিপিট করে দিতে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে একটু পড়ো। খুব শর্ট সিলেবাস, এবং ভুলে যেও না যে প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু এবার প্রশ্ন টাচ করবে। অতএব বলা যায় না যে আমি ঠিক আছে আমি 5টা অ্যান্সার করবো, 5টা অধ্যায় খুব ভালো করে শিখে গেলাম, হবে না। দেখা যাবে প্রতিটা অধ্যায় থেকেই প্রশ্ন এসছে। অতএব তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।